লাইন যাবে, আবার সেন্ট্রাল কন্ডাক্টর থেকে উপরের দিকেও ইলেকট্রিক ফিল্ড লাইন যাবে, এবং এর সাথে পারপেন্ডিকুলারলি আমার ম্যাগনেটিক ফিল্ড থাকবে। তাহলে খেয়াল করে দেখো, টিইএম মানে কি? প্রপাগেশন ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড কিছুই থাকবে না। এখানে তাই হচ্ছে না। প্রপাগেশন ডিরেকশনে আমার পয়েন্টিং ভেক্টরের ডিরেকশন হচ্ছে থ্রু দা বোর্ড বা থ্রু দা স্ক্রিন, এবং ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এই যে পারপেন্ডিকুলার ডিরেকশনে, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এই ই এর সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে, এই প্লেনেই আছে। সো ইএইচ দুইটাই পারপেন্ডিকুলার টু দা প্রপাগেশন ডিরেকশন। কথা বুঝাতে পারছি? ম্যাম লাস্ট ছবিটা কি আমরা উপর থেকে দেখতেছি নাকি ক্রস সেকশন? এই ছবিটা যেটা আমি এখন আঁকছি ইএইচ সহ, এটা ক্রস সেকশন। আচ্ছা, এই জিনিসটাই লম্বা করে ধরো থ্রু দা স্ক্রিন হবে। এই যে এই ছবিটা হচ্ছে লঙ্গিটিউডিনাল ভিউটা, এবং আমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেট করছে হচ্ছে এই ডিরেকশন বরাবর, এই লঙ্গিটিউডিনাল ডিরেকশন বরাবর। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, সো যদি তাই হয়ে থাকে, ম্যাম ক্রস সেকশনের ফিগারটা যদি আরেকবার রিপিট করুন। হ্যাঁ বাবা, ক্রস সেকশনের ফিগারটা আমি দেখি তো, আমি তোমাদেরকে দাঁড়াও, মাইক্রোস্ট্রিপ লাইনের সরি স্ট্রিপ লাইন, এই যে চিন্তা করো স্ট্রিপ লাইন, আমরা এখনো মাইক্রোস্ট্রিপ লাইনে আসি নাই। স্ট্রিপ লাইনটা এরকম, ডাইইলেকট্রিক সাবস্ট্রেট এইটা, উপরে কন্ডাক্টিং লেয়ার, নিচে কন্ডাক্টিং লেয়ার। এই যে উপরের আর নিচের কন্ডাক্টিং লেয়ার গুলাকে বলা হয় গ্রাউন্ড প্লেন। ঠিক আছে? তাহলে আর ভিতরেরটা হচ্ছে সেন্ট্রাল কন্ডাক্টর, এটা ধরো পজিটিভ চার্জে আছে। যেহেতু এটা পজিটিভ চার্জে আছে, সেন্ট্রাল কন্ডাক্টর থেকে গ্রাউন্ড প্লেনের দিকে ইলেকট্রিক ফিল্ড লাইন যাচ্ছে, নিচের গ্রাউন্ড প্লেনের দিকে, আবার উপরের গ্রাউন্ড প্লেনের দিকেও ইলেকট্রিক ফিল্ড লাইন যাচ্ছে। তার মানে কি ইলেকট্রিক ফিল্ড লাইনটা অ্যাবসলিউটলি এই প্লেনেই আছে না? সো এটা যদি এক্স ওয়াই প্লেন বলি আমরা, জেড বরাবর হচ্ছে আমার প্রপাগেশন ডিরেকশন, এক্স ওয়াই প্লেনে ই আর এইচ এক্সিস্ট করে। ঠিক আছে এখন কথাটা? যদি তাই হয়ে থাকে, তার মানে হচ্ছে যে আমার এই স্ট্রিপ লাইনের মধ্যে টিইএম বা ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেট করতে পারে। ঠিক আছে, ক্লিয়ার সবাই? আচ্ছা, সো নাও যদি ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ টিইএম এর মধ্যে প্রপাগেট করতে পারে, তাহলে তো খুবই ভালো কথা, বিকজ আমরা তো এরকমই একটা কিছু যাচ্ছি না। নাও আমরা যদি বলি যে এই ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা যখন প্রপাগেট করে তার কিছু সার্টেন প্রপার্টি থাকে। লেটস সে ধরো তার ফেজ ভেলোসিটি, তার ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স ইত্যাদি ইত্যাদি কিছু সার্টেন প্রপার্টি থাকে। আমরা একবারে যদি ডিরেক্টলি ওই প্রপার্টিটা আমরা যদি একবারে ডিরেক্টলি এই প্রপার্টিটা দেখতে চাই, তাহলে আমরা দেখবো যেটা অ্যাবসলিউটলি নর্মাল, তোমরা যে ইউনিফর্ম প্লেন ওয়েভ করে এসছো সেই ইউনিফর্ম প্লেন ওয়েভের প্রপার্টির মতন। লেটস সে ওর ফেজ ভেলোসিটিটা হচ্ছে c/√εr। এখানে আমাদের কোনো ফর্মুলা মুখস্থ করার দরকার নাই, আমরা জাস্ট প্রপার্টি অ্যানালাইসিসের জন্য এটা দেখছি। ফেজ ভেলোসিটি হচ্ছে c/√εr। আমরা যদি চিন্তা করি বিটাটা, দ্যাট ইজ ফেজ শিফট কনস্ট্যান্ট বা প্রপাগেশন কনস্ট্যান্ট, যেটা হচ্ছে ওমেগা ডিভাইডেড বাই ফেজ ভেলোসিটি। যেহেতু আমরা ফেজ ভেলোসিটির ভ্যালুটা জানি, আমরা ফেজ শিফট কনস্ট্যান্টও পেয়ে যাব εr k নট দিয়ে। একইভাবে
ইউনিফর্ম প্লেন ওয়েভের জন্য তোমরা ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সের ইকুয়েশন পড়ে এসছো, সো সেখান থেকে আমরা ফেজ ভেলোসিটিকে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সের সাথেও রিলেট করে দিতে পারি। ঠিক আছে, তার মানে একটা টিইএম ওয়েভের জন্য আমরা এই কেসে এই মুহূর্তে শুধু ফেজ ভেলোসিটি, তার প্রপাগেশন কনস্ট্যান্ট এবং ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স নিয়ে চিন্তা করছি। ফেজ ভেলোসিটি হচ্ছে c/√εr, বিটা হচ্ছে εr k নট, এবং z নট হচ্ছে 1/ফেজ ভেলোসিটি টাইমস c। ওকে, নাও এই সমস্ত সুবিধাগুলো থাকা সত্ত্বেও দেখা যায় যে স্ট্রিপ লাইনের একটা খুব বড় অসুবিধা আছে। জাস্ট ছবিটা দেখে যদি আমরা চিন্তা করতে যাই, কি হতে পারে স্ট্রিপ লাইনের বড় অসুবিধাটা, বলো দেখি। কমন সেন্স কি বলে স্ট্রিপ লাইনের বড় অসুবিধাটা কি হতে পারে? এনিবডি? ম্যাম অ্যাটেনুয়েশন। অ্যাটেনুয়েশন তো অনেক পরের কথা। আর কিছু? ইনফাইনাইটলি লং হতে পারবে না এর। ফ্র্যাজাইল। অনেক কঠিন। চিন্তা করে দেখো তো, পিসিবি সাবস্ট্রেটের মাঝখান দিয়ে আবার আরেকটা জিনিস ইমার্স করাবা, আরেকটা জিনিস ইনসার্ট করাবা, এটা কিন্তু মুখের কথা না। সো কম্পারেটিভলি স্ট্রিপ লাইনের ফেব্রিকেশনটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্য যেই ফেব্রিকেশনটা আমরা করে থাকি সেটা হচ্ছে মাইক্রো স্ট্রিপ লাইন। মাইক্রো স্ট্রিপ লাইন হচ্ছে কম্পারেটিভলি মাচ মাচ ইজিয়ার ইন স্ট্রাকচার, মাচ ইজিয়ার টু ফেব্রিকেট। কি স্ট্রিপ লাইনে যেটা ছিল, এই স্ট্রিপের দুই দিকেই ডাইইলেকট্রিক ছিল, একই ডাইইলেকট্রিক দুই দিকে ছিল। মাইক্রোস্ট্রিপ লাইনে কি হচ্ছে, সেটা মাইক্রোস্ট্রিপ লাইনে জাস্ট একদিকে ডাইইলেকট্রিক থাকবে। সো একদিকে ডাইইলেকট্রিক থাকা মানেটা কি? মাইক্রোস্ট্রিপ লাইনের খেয়াল করে দেখো, যদি এইটা আমার আপার কন্ডাক্টর হয়, এটা হচ্ছে ডাইইলেকট্রিক সাবস্ট্রেট এন্ড দিস ইজ দা গ্রাউন্ড প্লেন অর লোয়ার কন্ডাক্টর। এই আপার কন্ডাক্টরের উপরে কি এয়ার, ফ্রি স্পেস। এখানে কিন্তু আমার এই পার্টিকুলার যে সলিড ডাইইলেকট্রিক যেটা এখানে দেওয়া আছে সেই জিনিসটা নাই। সো নাও এই মাইক্রোস্ট্রিপ লাইনের ফর্মুলা বানানোটা খুব ইজি। কিরকম ভাবে ইজি? তোমরা যে পিসিবি বোর্ড গুলা দেখো না বাজারে পাওয়া যায়, বা আমাদের মাদার বোর্ডের যে পিসিবিটা আছে, দেখেছি আমরা ওর উপরে যেরকম কন্ডাক্টিং লেয়ার প্রিন্ট করা, খেয়াল করেছি কি? জি ম্যাম। আচ্ছা, বা পিসিবি সোল্ডারিং এর কাজ কখনো করতে হয়েছে? ওকে, গুড। তাহলে তো আমরা একটু হলেও জানি যে আমাদের যখন পিসিবিটা আমরা বাজারে কিনতে পাই, বেসিক্যালি ওই ডাইইলেকট্রিক সাবস্ট্রেটের উপরে এবং নিচে কন্ডাকটিভ কোটিং দেওয়া থাকে, রাইট? দেখেছি কপার কালারের কোট দেওয়া থাকে, কন্ডাক্টিং লেয়ার লাগানো থাকে। খুবই ধরো আমাদের কমিউনিকেশন ল্যাবে যে সাবস্ট্রেট দিয়ে আমরা মাইক্রোস্ট্রিপ অ্যান্টেনা বানাই, ওইটার এই কন্ডাক্টিভ কোটিং এর হাইট হচ্ছে 0.0035 মিলিমিটার। মানে এতই কম, এতই ফাইন, মোটামুটি বলাই যায় যে এটার হাইট নাই, জিরো টাইপের হাইট, 2D লেয়ার, এভাবে চিন্তা করা যায়। সো আমরা যদি এরকম নেই যে ধরো আমাকে এরকম একটা পিসিবি সাবস্ট্রেট দিয়ে দেওয়া আছে, নিচে তো ফুল কন্ডাক্টিভ কোটিং আছে, ফাইন। উপরে আমি যেটা করতে পারি, আমি জাস্ট থিন একটা কন্ডাক্টিভ কোটিং রাখবো, বাকিটা আমি উঠাই দিব। কিভাবে উঠাই দেওয়া যায় জানো নাকি? শুনছি বড় ভাই ছোট ভাই কারোর সাথে কথা হচ্ছে কখনো? ম্যাম কেমিক্যালি হচ্ছে। রাইট। সো যেটা হয়, কন্ডাক্টিভ কোটিং তো লাগানো আছে, ওই কোটিং এর জায়গায় একটা স্ট্রিপ লাগিয়ে দেব, বাকি জিনিসটা, এবং নিচের গ্রাউন্ড প্লেনের উপরেও আমি একটা স্ট্রিপ লাগিয়ে দিব, বাকি জিনিসটাকে আমি ইমার্স করব লিকুইডে। সো ইমার্স করলেই আমার ওই স্ট্রিপের আমার ওই যে জায়গাটাতে স্টিকার লাগালাম আমি, ওই জায়গাটা ছাড়া বাকি জিনিসগুলা উঠে যাবে, কন্ডাক্টিং লেয়ারটা ডিসলভ হয়ে যাবে। হ্যাঁ, এবং এইভাবে করে আমি আমার পছন্দ মতন প্যাটার্ন ডেভেলপ করতে পারবো। ম্যাম কয়েকদিন ফ্যাব ল্যাবে করা যেত। হ্যাঁ, কি বললাম? বলছি ম্যাম পিসিবি ডিজাইনের কাজটা ম্যাম কয়েকদিন ফ্যাব ল্যাবে করা যেত, এখন আর করা যায়? আচ্ছা, এখন কেন করা যায় না?
আর ওই ল্যাব ম্যাম এখন অপটিক ল্যাব বানায় ফেলছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোন মেশিন নষ্ট হয়েছে? আচ্ছা ঠিক আছে, এটা স্যারের সাথে কথা বলতে পারি। আর আর ওই ফ্যাব ল্যাবটা কি এখন নাই? মানে ফ্যাব ল্যাব তো এক্সিস্ট করে, অপটিক ল্যাব হয়ে গেছে, মানে কোন জায়গাটা অপটিক্স এর কাজ হয়? কিন্তু ম্যাম ইকুইপমেন্ট গুলো আছে কোন এক জায়গায় স্টোর, কিন্তু সেটা আমি আসলে শিওর না কোথায় আছে। আচ্ছা আচ্ছা, ওকে। আমরা অবশ্যই, যেহেতু এত লাখ টাকার যন্ত্রপাতি কেনা, আমি সৌরভ স্যারকে একবার জিজ্ঞেস করবো যে এটার কি ব্যাপার না ব্যাপার। বাট আরেকটা উপায় হচ্ছে আমাদের নীলক্ষেতের মার্কেট, বুঝছো? ওদেরকে তুমি সিএসটির প্রিন্টেড ডিজাইন দিবা, ওরা তোমাকে প্রিন্ট করে দিয়ে দিবে। দেন তুমি কমিউনিকেশন ল্যাবে আসবা, কি আমার কাছে আসবা, সলিউশন আছে, ডুবাবা, উঠাবা, সায়েন্স কারখানায় যাবা, পোর্ট বসাবা, জিনিস বানাবা। যদি তোমরা, মানে আমি যেটা জাস্ট এই স্টেপ গুলা বললাম, যদি তোমাদের লাগে তোমরা এই স্টেপ গুলা ফলো করবা, শেষ। মানে এখনো যদিও আমাদের ফ্যাব ল্যাবের এই কাজটা আটকিয়ে যেও যদি থাকে, তাহলেও অসুবিধা নাই, বিকজ অল্টারনেট অনেক সলিউশনই আছে। এনিওয়ে, সো এবার যদি আমরা আবার আমাদের থিওরি কোর্সের কথা চলে যাই। সো এনিবডি, তোমাদের মধ্যে কেউ যদি ফেব্রিকেট করতে যাও এবং করতে যে কোনো রকমের ভেজালে পড়ো, অবশ্যই আমাকে নক করতে পারো, ফিল ফ্রি, কোনো অসুবিধা নাই। আমার কাছে এখনো ওই, যেহেতু আগের বারের স্টুডেন্টরাই ফেব্রিকেট করে গেছে, সো মানে ওইটা আমার কাছে এখনো আছে। আচ্ছা, নাও এখন যদি আমরা আবার কোর্সের পড়ায় চলে যাই। সো আমার এখানে কি আছে, আমি কি বললাম, আমার এখানে একটা স্ট্রিপ আছে, নিচে আমার একটা গ্রাউন্ড কন্ডাক্টর আছে, স্ট্রিপটাকেও আমি বলছি কন্ডাক্টিং, আর আমার গ্রাউন্ড প্লেন যেটা আছে সেটাও কন্ডাক্টিং। নাও এই ধরনের স্ট্রাকচারেরও অবশ্যই ফেব্রিকেশন খুব ইজি বলে এই মাইক্রোস্ট্রিপ লাইনই খুব পপুলার হয়েছে। বাট মাইক্রোস্ট্রিপ লাইন অ্যাবসলিউট টিইএম অ্যালাউ করে না। কিভাবে করে না বা কেন করে না, সেটার জন্য আমরা একটু প্রপাগেশন দেখতে হবে। লেটস সে যখন মাইক্রোস্ট্রিপ লাইনের মধ্যে দিয়ে এরকম আমরা, প্রপাগেশন তো হচ্ছে থ্রু, লেটস সে থ্রু জেড অ্যাক্সিস, তাই তো? এখন যখন ইলেকট্রিক ফিল্ডের প্লেনটা আমরা দেখতে চাই, খেয়াল করে দেখো, ইলেকট্রিক ফিল্ডটা এই কন্ডাক্টর থেকে, সেন্ট্রাল কন্ডাক্টর থেকে নিচের গ্রাউন্ডের দিকে যাচ্ছে, এই একটা ডিরেকশনই আছে, রাইট? আমরা জানি ইলেকট্রিক ফিল্ড একজন আরেকজনকে ইন্টারসেক্ট করে না। সো তারা কি করতে থাকে, তারা যখন অনেক বেশি ইলেকট্রিক ফিল্ড লাইন হতে থাকে, তারা একজন আরেকজনকে রিপেল করে করে, কোনোভাবেই তারা একজন আরেকজনকে ইন্টারসেক্ট করে না। ওরা দরকার হলে বেন্ড হয়ে যায়, তবু ওরা ইন্টারসেক্ট করে না। সো নাও যেহেতু এখানে খুব চিকন একটা মাইক্রোস্ট্রিপ লাইন, আর আমার যেহেতু গ্রাউন্ডটা পুরো প্লেন, সো দেখা যাচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে বেন্ডিং অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স হচ্ছে। বেন্ডিং অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স এর কারণে দুইটা এফেক্ট হয়। এক নাম্বার এফেক্ট হচ্ছে, দেখো ইলেকট্রিক ফিল্ড লাইন কিন্তু এখন আর এক ধরনের মিডিয়ামের মধ্যে দিয়ে নাই, এয়ারের মধ্যে দিয়ে আছে, আবার তুমি যেই ডাইইলেকট্রিকটা ইউজ করছো সেই ডাইইলেকট্রিক সাবস্ট্রেটের মধ্যে দিয়েও যাচ্ছে, তাই না? তার মানে যখনই আমরা এই যে, তোমরা যদি ক্যাপাসিটর মনে রেখে থাকে, ক্যাপাসিটেন্সের এরকম একটা সূত্র ছিল, মনে আছে? এপসাইলন এ বাই ডি, তাই না? এই এপসাইলন বেসিক্যালি কি ছিল, ওই মাঝখানে ডাইইলেকট্রিকের এফেক্ট, ডাইইলেকট্রিকের কনস্ট্যান্টটা ছিল, তাই তো? বা পারমিটিভিটি ছিল, যেভাবেই বলি না কেন, রাইট? ম্যাম ডি মেবি হচ্ছে দুটো ডিসটেন্স ছিল। ডি না এপসাইলন। জি ম্যাম পারমিটিভিটি। তো এবং পারমিটিভিটিটা কার পারমিটিভিটি ছিল? ওই মাঝখানে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের। রাইট। সো নাও তাই যদি হয়ে থাকে, তাহলে এখন যখন আমরা এই মাইক্রোস্ট্রিপ লাইনটা দেখছি, আমরা কি দেখতে পাচ্ছি, যে মাইক্রোস্ট্রিপের লাইনের মধ্যে দিয়ে যখন এই ইলেকট্রিক ফিল্ড লাইনসটা যাচ্ছে, ও দুইটা মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে। সো দুইটা মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের এফেক্ট চলে আসবে,
ক্লিয়ার সবাই? আচ্ছা, এক হচ্ছে দুইটা মিডিয়ামে ডাইলেকট্রিক কনস্ট্যান্টের এফেক্ট আসবে। 2 নাম্বার পয়েন্ট কি? 2 নাম্বার পয়েন্ট এই যে আমার ইলেকট্রিক ফিল্ড লাইনটা যাচ্ছে, এই লাইনটা তো বেন্ড হচ্ছে, যেহেতু বেন্ড হচ্ছে ওর কি মাল্টিপল কম্পোনেন্ট থাকবে, ওর হরাইজন্টাল কম্পোনেন্টও থাকবে, ওর ভার্টিক্যাল কম্পোনেন্টও থাকবে। কথা বুঝাতে পারছি? জি ম্যাম। এবং এক্স্যাক্টলি সেম ওয়েতে ইলেকট্রিক ফিল্ডে যদি হরাইজন্টাল ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকে, ম্যাগনেটিক ফিল্ডেরও কি হরাইজন্টাল বা ভার্টিক্যাল কম্পোনেন্ট চলে আসবে। সো আলটিমেটলি এখানে একটা হাইব্রিড টিই টিএম মোড জেনারেট হবে। দুইটা রিজন, এক হচ্ছে আমার মাল্টিপল মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে, যেহেতু মাল্টিপল মিডিয়ামের মধ্যে দিয়ে যাবে সেই জন্য এখন আমার এফেক্টিভ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বলে একটা নতুন টার্ম চলে আসছে। যে এফেক্টিভ ডাইলেকট্রিক কনস্ট্যান্টে দুইটা মিডিয়ামের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, দেন এদের যেই মানে কোন মিডিয়ামের এফেক্ট বেশি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ক্রাইটেরিয়া চলে আসে। সো নাও এই এফেক্টিভ ডাইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালুটার উপরে ডিপেন্ড করে, এবং সিন্স আমার ইলেকট্রিক ফিল্ডটা বেন্ড হচ্ছে বা ম্যাগনেটিক ফিল্ডও, আমার ইলেকট্রিক ফিল্ড বেন্ড হওয়ার সাথে সাথে আমার ম্যাগনেটিক ফিল্ডেরও ডিরেকশন ওইভাবে চেঞ্জ হচ্ছে। সো আমার দেখা যায় যে ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট থেকে যায়, লঙ্গিটিউডিনাল মানে হরাইজন্টাল কম্পোনেন্টও থেকে যায়। সো এই সমস্ত মাল্টিপল কম্পোনেন্টের কারণে এটার অ্যাবসলিউটলি টিইএম থাকে না, রাদার ইট বিকামস আ হাইব্রিড টিইএম মোড, টিই বা টিএম মোড। আরেকটা নামও এখানে বলা যায়, যে ওটাতে একটু পরে আসছি, আগে এই কথাগুলো শেষ করে নিই। সো এই কারণে স্ট্রিপ লাইন ফ্যাব্রিকেশন ইজি, বাট অ্যাকচুয়াল টিইএম পাওয়া যায় না। বাট তারপরেও স্ট্রিপ লাইন অনেক বেশি পপুলারিটি গেইন করছে। কেন? ওয়ান অফ দ্য মেইন রিজনস হচ্ছে স্ট্রিপ লাইন লাইট ওয়েট। স্ট্রিপ লাইন কিছুই না, মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সির তার। আমাদের যে নেক্সট ল্যাবটা হবে সেটা হচ্ছে আমরা একটা মাইক্রোস্ট্রিপ লাইন ডিজাইন করব। সেই মাইক্রোস্ট্রিপ লাইনটা যখন আমাদেরকে ডিজাইন করতে হচ্ছে, আমাদেরকে কিভাবে কিভাবে আগাতে হচ্ছে আমরা সেই জিনিসগুলা দেখব। ওকে, সো নাও যদি তাই হয়ে থাকে যে আমার এই মাইক্রোস্ট্রিপ লাইনটা একটা লাইট ওয়েটের মাইক্রো ফ্রিকোয়েন্সির তার, এবং এটার মধ্যে দিয়ে টিইএম যদি নাও যেয়ে থাকে, হাইব্রিড টিই বা টিএম যায়। এবং আরেকটা সুবিধার কথা হচ্ছে at low frequency it acts almost like TEM, বা বলতে পারি যে at low frequency এটা quasi TEM এর মতন বিহেভ করে থাকে। quasi TEM বলতে আমরা কি বুঝাচ্ছি, কি হচ্ছে দেখো, এই যে আমার মাইক্রোস্ট্রিপ লাইনটা আমি বললাম, this is the dielectric constant of the effective dielectric constant of the microstrip line. Oh, sorry. ঠিক আছে, সো নাও ওয়ান হচ্ছে এয়ারের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। এই সূত্র কিচ্ছু মনে রাখতে হবে না, খালি এই ফিজিক্স গুলা মনে রাখতে হবে, যে কেন কোয়াসি টিএম, কেন হাইব্রিড টিএম, কখন হয় কখন হয় না, জাস্ট এই জিনিসগুলো মনে রাখতে হবে। সো আমরা যেটা প্রথমেই বললাম যে এই মাইক্রোস্ট্রিপ লাইনের মধ্যে ডাইলেকট্রিকটা একরকম না, শুধু ডাইলেকট্রিকের দুই ধরনের ডাইলেকট্রিকের এফেক্ট থেকে থাকে, এবং দুই ধরনের ডাইলেকট্রিকের এফেক্ট থেকে থাকার কারণে ওদের যে এফেক্টিভ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হয়, ইট কামস আপ উইথ দিস পার্টিকুলার ফর্মুলা। এখানে ওয়ান হচ্ছে তোমার এয়ারের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, আর এপসাইলন আর হচ্ছে ওই পার্টিকুলার যে ডাইলেকট্রিক মেটেরিয়ালটা আমি ইউজ করছি সেই ডাইলেকট্রিক মেটেরিয়ালটার কনস্ট্যান্ট। নাও যদি এই পার্টটা আমার ওয়ানের সমান হয়ে যায় সামহাও, এই পার্টটা কখন ওয়ানের সমান হয়ে যাবে বলো দেখি? যখন ডি অনেক কম হবে, রাইট? যখন ডি অনেক বেশি কম, দ্যাট ইজ অনেক বেশি কম ইন টার্মস অফ ওয়েভলেন্থ আমার, এবং যখন আমি লো ফ্রিকোয়েন্সিতে আছি, ডি তো আমার একটা ফিক্সড, আমি ধরো একটা 2 মিলিমিটার 3 মিলিমিটারের একটা সাবস্ট্রেট নিয়ে নিলাম, ঠিক আছে?
সো নাও যখন আমি লো ফ্রিকোয়েন্সিতে আছি আমার ল্যামডাটা অনেক বেশি, ল্যামডাটা হাই, রাইট? ল্যামডা হাই এর কারণে ডিটা হয়তো বা ল্যামডার তুলনায় অনেক অনেক বেশি কম। সো যখন ল্যামডার তুলনায় অনেক বেশি কম থাকবে এই পার্টটা হয়তো বা আমার 1 এর সমান হয়ে যাবে। কথা কি বুঝাতে পারছি? জি ম্যাম। ম্যাম ডাব্লিউটা কি? ডাব্লিউটা হচ্ছে উইডথ অফ দা গ্রাউন্ড প্লেন, সরি উইডথ অফ দা স্ট্রিপ, এই যে এই স্ট্রিপের উইডথ। আর ডিটা হচ্ছে হাইট অফ দা ডাইলেকট্রিক সাবস্ট্রেট। ঠিক আছে? সো আমার যখন ধরো আমি যে কোনো ভাবেই বলি না কেন, যদি এমন হয়ে থাকে যে ডিটা ল্যামডার তুলনায় অনেক অনেক ছোট বা ডাব্লিউটা যথেষ্ট বড়, যে কারণে আমার এই নিচের পার্টটা অনেক ছোট হয়ে যাচ্ছে এবং আলটিমেটলি আমার এইটা ধরো 1 এর কাছাকাছি যদি চলে আসে, তাহলে সেই কেসে আমি কি করতে পারি? সেই কেসে আমি বলতে পারি আমার এফেক্টিভ ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা এপসাইলন আর এর সমান। এপসাইলন আর এর সমান মানে কি? অ্যাকচুয়াল যে মেটেরিয়ালটা আমি যে সিঙ্গেল মেটেরিয়ালটা ইউজ করছি তার ডাইলেকট্রিক কনস্ট্যান্টের সমান। এবং এটা যদি কেস হয়ে থাকে সে তার মানে কি, তখন আমরা জানি যে টিইএম ওয়েভের জন্য ইউনিফর্ম প্লেন ওয়েভের ফেজ ভেলোসিটি অ্যাকচুয়ালি লাইটের ভেলোসিটির সমান, তাই না? সো নর্মাল ফেজ ভেলোসিটির রিলেশন হচ্ছে c/√εr। সো নাও যখন আমি বলছি যে আমার এই এপসাইলন ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, এফেক্টিভ ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা অ্যাকচুয়াল ডাইলেকট্রিক মেটেরিয়ালের ডাইলেকট্রিক কনস্ট্যান্টের সমান হবে, তখন এটা অলমোস্ট ইউনিফর্ম প্লেন ওয়েভের মতন বিহেভ করবে। বাট অ্যাজ দ্য ফ্রিকোয়েন্সি ইনক্রিজেস lambda falls off, lambda decreases. So when lambda decreases, d কিন্তু আর ল্যামডার চেয়ে অনেক অনেক বেশি ছোট হিসেবে থাকবে না, এবং তখন আর এই পার্টটা ইগনোর করার কোনো অবস্থা থাকবে না, এবং যে কারণে এপসাইলন এফেক্টিভ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট যেটা আসবে সেই এফেক্টিভ ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা এয়ার এবং ডাইলেকট্রিকের রিজিয়ন দুইটার এফেক্টই নিয়ে আসবে, এবং ইন দ্যাট কেস আর টিইএম মোড প্রপাগেট করতে পারবে না। কথা কি বুঝাতে পারলাম আমি? জি ম্যাম। ম্যাম বলো। ফ্রিকোয়েন্সির সাথে কি স্ট্রিপের উইডথের কোনো রিলেশন আছে? স্ট্রিপের উইডথের রিলেশন আছে ইন দ্য সেন্স, স্ট্রিপের উইডথ তো তুমি অবশ্যই আছে, স্ট্রিপের উইডথ তো তুমি একবার ফিক্সড করে ফেলেছো। ধরো তুমি একটা অঙ্ক দিয়ে আমরা যখন করব ল্যাবে তখন তোমাদের জন্য আরো ইজিয়ার হবে। আচ্ছা এখানে একটা এক্সাম্পল আছে, এটা দিয়ে যদি আগাই। রাইট, খেয়াল করে দেখো এখানে একটা অ্যালুমিনিয়াম সাবস্ট্রেট আছে, সেটার একটা সার্টেন হাইট আছে, ডাইলেকট্রিক প্রপার্টি সব দিয়ে দেওয়া আছে। তোমাকে মাইক্রোস্ট্রিপ লাইনের লেংথ বার করতে হবে, এমন লেংথ যেন এত ফেজ ডিফারেন্স তৈরি হয়, তোমার কি বলবো সোর্স এবং রিসিভারের মধ্যে যেন সিগন্যালের এত ফেজ ডিফারেন্স থাকে। হ্যাঁ, ওই হিসাবে তোমার এই স্ট্রিপ লাইনের লেন্থটা ডিসাইড করতে হবে। এনিওয়েজ আমাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে এই স্ট্রিপের উইডথটা নিয়ে, ডাব্লিউ নিয়ে, তাই তো? তাই না? আচ্ছা, সো স্ট্রিপের ডাব্লিউ আর ডি এর একটা বিশাল বড় রিলেশন আছে। সেই রিলেশনটা কি? সেই রিলেশনটা হচ্ছে এই যে, যেমন আমি একটু আগে বললাম যে আমার স্ট্রিপের উইডথ যদি বেশি হয় বা ডিটা মানে ডাইলেকট্রিক সাবস্ট্রেটের হাইট যদি খুব কম হয়, সেই কেসে আমাদের অনেকটাই টিইএম এর মতন প্রপাগেট করবে। এছাড়া আরেকটা বড় রিলেশন হচ্ছে এদের দুইজনের কম্বিনেশনের উপরে মাইক্রোস্ট্রিপ লাইনের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স ভ্যারি করে। নাও ধরো তোমাদেরকে বলা হলো একটা 50 ওহমের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স ডিজাইন করো। এই 50 ওহমের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স এনিওয়ে ল্যাবে বা এক্সামে আসার প্রবাবিলিটি কম, বাট ল্যাবে অবশ্যই আমাদের এইগুলার ফর্মুলা সব দিয়ে দেওয়া থাকবে। হ্যাঁ, তো ধরো আমি এইভাবে যদি চিন্তা করি যে আমরা যখন
আমরা যখন চিন্তা করছি একটা মাইক্রোস্ট্রিপ লাইন ডিজাইন করার যার ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স Z0, আমি ওই ডাব্লিউ আর ডি এর কিরকম রিলেশন সেটার উপরে ফর্মুলা মেনটেন করার চেষ্টা করব। এমন হতে পারে যে ডাব্লিউ আর ডি এর রেশিও 1-এর কম, তার মানে কি 1-এর কম মানে কি ডিটা থিন বা ডাব্লিউ আরো থিন, রাইট? আরেকটা যেটা খুব কমন যেটা হচ্ছে ডাব্লিউ আর ডি এর রেশিও 1-এর বেশি। ওকে, সো লেটস সে আমরা বা ডাব্লিউ আর ডি এর রেশিও 1-এর বেশি হইলেও কিরকম হবে, 1-এর কম 2-এর বেশি হইলে কিরকম হবে, 2-এর কম হলে কি হবে, এই প্রত্যেকটার জন্য ফর্মুলা দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, সেই সমস্ত ফর্মুলাতে আমাদেরকে কি বসাতে হবে? ফার্স্টে লেটস সে আমাদেরকে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স বসাতে হবে। আমি বলে দিলাম ধরো তোমাদেরকে 50 ওহমের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সের জন্য মাইক্রোস্ট্রিপ লাইন ডিজাইন করো, এবং ধরো আমি তোমাদের বলে দিলাম যে ডাব্লিউ বাই ডিটা হচ্ছে 2-এর সমান বা 2-এর নিচে, এবং সেই কেসে তোমার ধরো যে কোনো একটা ভ্যালু বলে দিলাম, ইউজুয়ালি ডিটা বলে দেওয়া হয়, সাবস্ট্রেটের হাইট বলে দেওয়া হয়, মাইক্রোস্ট্রিপ লাইনের ডাব্লিউটা তোমাদেরকে ক্যালকুলেট করে নিতে হবে। ওকে, বুঝা গেছে? প্রশ্নটার উত্তরটা একেবারে ইয়েস নোতে দেওয়া সম্ভব ছিল না। সো নাও আমি যদি এখন চিন্তা করি যে মাইক্রোস্ট্রিপ লাইনের কথা, মাইক্রোস্ট্রিপ লাইনের কি কি ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা বলি, ফার্স্ট অফ অল মাইক্রোস্ট্রিপ লাইনের মধ্যে 2টা ডাইইলেকট্রিক মিডিয়াম চলে আসছে। সিন্স 2টা ডাইইলেকট্রিক মিডিয়াম চলে আসছে, সো সেই কারণে আমরা আর বেসিক টিইএম প্রপাগেট করতে পারবো না। ইন দ্যাট কেস কি হবে? ইন দ্যাট কেস যদি আমরা লো ফ্রিকোয়েন্সিতে থাকি, আমাদের ডিটা যদি অনেক ল্যামডার চেয়ে ছোট হয়ে থাকে, সেই কেসে আমরা কোয়াসি টিইএম, ডি যদি ল্যামডার চেয়ে অনেক বেশি ছোট হয়ে থাকে, সেই কেসে আমরা কোয়াসি টিইএম মোড অফার করতে পারবো। এবং এই মাইক্রোস্ট্রিপ লাইনের জন্য যখন আমি ফেজ ভেলোসিটিটা বলছি, সেটা আর আমার সি ডিভাইডেড বাই রুট ওভার এপসাইলন আর থাকছে না, সেটা হয়ে যাচ্ছে এপসাইলন ই, মানে কি এফেক্টিভ ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের উপর ভ্যারি করে যাচ্ছে আমার ফেজ ভেলোসিটিটা। এফেক্টিভ ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালুটা ইউজুয়ালি কত থেকে কত হয়ে থাকে? যদি ডাইইলেকট্রিকের মিডিয়ামের উপর বেশি ডিপেন্ড করে তাহলে ডাইইলেকট্রিক মিডিয়ামের সমান, অথবা এয়ার এর সমান, 1-এর সমান। যদি 1-এর কাছাকাছি হয় তখনই এটা যত বেশি এফেক্টিভ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যত বেশি 1-এর কাছাকাছি হবে তত বেশি টিইএম মোড এক্সাইট করবে। কথা কি বোঝা পাচ্ছি? আমি জানি না বাবা কি বুঝলাম। ওয়ানের কাছাকাছি হলে ইউনিফর্ম প্লেন ওয়েভে পাবো। এইটাতে আমি দেখাচ্ছিলাম যে লেটস সে এই পার্টটা যখন তোমার ডি এর ভ্যালু স্মল ল্যামডার অনেক কম, তখন ধরো তুমি এই পার্টটা তোমার নাই, এখানে এপসাইলন এফেক্টিভটা তোমার এপসাইলন আর এর সমান। নাও এই এপসাইলন আর ইটসেলফও একটা ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট প্রপার্টি। যেহেতু এটাও ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট প্রপার্টি, দেখা যায় যে এই এপসাইলন আর আর 1 অনেক নেয়ার, এরকম কেস যখন হয় তখনই আমার টিইএম এর কাছাকাছি প্রপাগেশনটা আসে। তার মানে ম্যাম ইভেন্চুয়ালি ভ্যালুটা 1 এর কাছাকাছি ফলো হয়। ইভেন্চুয়ালি ভ্যালুটা 1 এর কাছাকাছি। হ্যাঁ ম্যাম, বলো। ম্যাম এখানে যেটা বলেছিলেন স্যার যে লো ফ্রিকোয়েন্সি, হ্যালো? হ্যাঁ হ্যাঁ আমি আছি। লো ফ্রিকোয়েন্সিতে কোয়াসি টিইএম। হ্যাঁ বলো আদিত্যা, কি কেপ ছিল এটা? ম্যাম আমি এই নিচের কথা বলতেছিলাম যে আচ্ছা। লো ল্যামডার ক্ষেত্রে টিএম হয়, এটা আপনি বলছিলেন। টিইএম এর কাছাকাছি হয়, কোয়াসি টিইএম হয়। হ্যাঁ তো ম্যাম এটা লো তো ফ্রিকোয়েন্সি হাই ল্যামডার জন্য ছিল না? সরি, লো ফ্রিকোয়েন্সিতে হাই ল্যামডা, হাই ল্যামডার সময়ে, লো ল্যামডা না, লো ফ্রিকোয়েন্সি, হাই ল্যামডার সময়ে আমার এই ডিটা ল্যামডার চেয়ে অনেক বেশি ছোট হয়ে যায়। যেহেতু ডিটা অনেক বেশি ছোট হয়ে যায়, সেই কেসে আমি বলতে পারি যে আমার ফিল্ড গুলা কোয়াসি টিইএম মোডে থাকে।
আদারওয়াইজ ইউজুয়ালি ওরা হাইব্রিড টিইটিএম মোড কনস্টিটিউট করে থাকে। ম্যাম হাই ফ্রিকোয়েন্সি তো তাহলে হাইব্রিডই হয় তাই না? হাইব্রিড হাই ফ্রিকোয়েন্সিতে হাইব্রিড হয়, লো ফ্রিকোয়েন্সিতে কোয়াসি টিইএম হয়। তাহলে ম্যাম লো আচ্ছা এবার একটু দেখাই, ধরো যখন আমার ধরো এফেক্টিভ ডাইলেকট্রিক কনস্ট্যান্টের ছবি দেখাই, ফ্রিকোয়েন্সির সাথে সাথে আমার এফেক্টিভ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। যখন লো ফ্রিকোয়েন্সিতে থাকে, লো ফ্রিকোয়েন্সিতে এই এফেক্টিভ ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা লেটস সে 1 এর কাছাকাছি থাকে। যত বেশি হাই হতে থাকে এই এফেক্টিভ ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা বড় হতে থাকে, এবং কত বড় হতে থাকে? ইউজুয়ালি এপসাইলন আর পর্যন্ত ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, মানে ওই হাই ফ্রিকোয়েন্সিতে আর এর যত ভ্যালু সেটার কাছাকাছিও যেতে থাকে। তার মানে কি, আমি যদি এখন এটাকে ফেজ ভেলোসিটি দিয়ে চিন্তা করি, আমরা জানি একটা ইউনিফর্ম প্লেইং ওয়েভের ফেজ ভেলোসিটি হচ্ছে সি, ক্যাপিটাল সি, লাইটের ভেলোসিটির সমান। এবং এই ইউনিফর্ম ফেজ ভেলোসিটিটা কিভাবে বের করা হয়? সি ডিভাইডেড বাই রুট ওভার এপসাইলন আর। নাও যখন আমাদের কেসটা আসে লো ফ্রিকোয়েন্সিতে, যেহেতু এটা 1, সো আমার ফেজ ভেলোসিটিটা কি থাকে? লাইটের ফেজ ভেলোসিটির সমান থাকে, সি এর সমান থাকে। যত হাই ফ্রিকোয়েন্সি হতে থাকে আমার এই এপসাইলন আর এর ভ্যালু বাড়তে থাকে। এপসাইলন আর এর ভ্যালু বাড়া মানে কি? ফেজ ভেলোসিটিটা আমার কমতে থাকে। ফেজ ভেলোসিটি কমে যাওয়া মানে কি? আলটিমেটলি এটা একটা টিই বা টিএম মোডের ওয়েভগাইডের মতন কাজ করে। আমরা জানি না ওয়েভগাইডের মধ্যে কি এই ফেজ ভেলোসিটিটা কোন, বাই দ্য ওয়ে কোন ওয়েভগাইডের ফেজ ভেলোসিটি লাইটের চেয়ে কম ছিল? ডাইলেকট্রিক ওয়েভগাইডের ফেজ ভেলোসিটিটা লাইটের চেয়ে কম ছিল। আর মেটালিক ওয়েভগাইডেরটা কেমন ছিল? মেটালিক ওয়েভগাইডেরটা বেশি ছিল। সো তার মানে যখন আমি হাই ফ্রিকোয়েন্সিতে যাচ্ছি, হাই ফ্রিকোয়েন্সিতে যে আমি কি দেখতে পাচ্ছি? ওর ফেজ ভেলোসিটিটা, মাইক্রোস্ট্রিপ লাইনের ফেজ ভেলোসিটিটা কমতে থাকে। সিন্স মাইক্রোস্ট্রিপ লাইনের ফেজ ভেলোসিটিটা কমতে থাকে, তার মানে ইট স্টার্টস অ্যাক্টিং লাইক আ ওয়েভগাইড, বা ইটস এক্সাইটস অনলি টিইটিএম মোড। বোঝাতে পারছি? আচ্ছা, যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞেস করো। পোজারের বইয়ে আছে। মাইক্রোওয়েভ কোর্স কিন্তু যথেষ্ট কঠিন, আর আমিও খুব সহজ করে পড়াই বলে মনে হয় না। সো আমরা দয়া করে একটু প্র্যাকটিসের উপরে যেন থাকি, ঠিক আছে? আচ্ছা, সো এইখানে তোমরা কি শুনেছো আমাদের ক্লাস টাইম 30শে এপ্রিল পর্যন্ত এক্সটেন্ড হয়েছে। সো 30শে এপ্রিল আমাদের লাস্ট ক্লাস। সো আমরা রোজার মাসটা পুরাটাই পাচ্ছি। তারপরেও আমরা এই মাইক্রোস্ট্রিপ লাইনে এখানে এসে আমি মাইক্রোওয়েভ সেকশনটা স্টপ করছি। আমাদের মাইক্রোওয়েভ সেকশনের আরেকটা যেটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে মাইক্রোওয়েভ টিউব। আমি জানি না ওটা আমরা পড়াতে পারবো কিনা, বা ইনশাল্লাহ আমরা নেক্সট দিন থেকে স্যাটেলাইট শুরু করব। স্যাটেলাইট রাডার কম্পারেটিভলি লিমিটেড জিনিস পড়ানোর কথা বলে হয়তোবা আমি আবারও ওই মাইক্রোওয়েভ টিউবে ফেরত আসতে পারবো, আশা করছি। ঠিক আছে? সো মাইক্রোস্ট্রিপের কি এইটুকুই ছিল? মানে মাইক্রোস্ট্রিপের এইটুকুই ছিল। মাইক্রোস্ট্রিপ খুব ছোট একটা পোর্শন ছিল, এবং মাইক্রোস্ট্রিপের ওই যে অঙ্ক বলো বা সিমুলেশন বলো, ওই সিমুলেশনটা আমরা ল্যাবে করব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, নেক্সট সোমবার দিন আমি ল্যাব শিট দিব, তোমরা 1.5 ঘন্টার মধ্যে করবা, করে সাথে সাথে আবার আপলোড করবা ক্লাসরুমে। ম্যাম ল্যাব শিটটা একটু আগে দেওয়া যায় না ম্যাম? তাহলে হচ্ছে ল্যাব শিট আগে দিতে চাও? তাহলে একটু থিওরি দেখতে পারতাম না। ওকে, শিওর শিওর শিওর, আমি চেষ্টা করব তোমাদেরকে একদিন আগে দেওয়ার। কথা দিতে পারছি না, বাট আমি অবশ্যই চেষ্টা করব। ঠিক আছে, ওকে। সো এবার ম্যাম একটা কোশ্চেন ছিল। অবশ্যই বলো।
মাইক্রোস্ট্রিপ লাইন ইউজ করার মেইন মোটিভটাই কি যে টিইএম মোড পাওয়া এটাই, নাকি ম্যাম এটাকে আমরা অন্য পারপাসে ইউজ করি এমনিতে, মানে মাইক্রোস্ট্রিপ টি ও টিএম লাইনের মোড? আচ্ছা, মাইক্রোস্ট্রিপ লাইনের প্রথম মোটিভেশন ছিল যে ওয়েভগাইড অনেক বাল্কি স্ট্রাকচার, শুধু টিইটিএম হয়, টিএম এর কাছাকাছি কিছু যাওয়া যায় কিনা, এটা হচ্ছে এক ধরনের মোটিভেশন। দেন এই মোটিভেশনের সাথে সাথে দেখা গেল যে আচ্ছা অ্যাকচুয়াল টিএম পাওয়া যায় না, কোয়াসি টিএম পাওয়া যায়, বাট এখানে কিন্তু একটা খুব বড় সুবিধা হচ্ছে এটা লাইটার ওয়েট। সো তোমার মোবাইলের মধ্যে যত মাইক্রোওয়েভ তার সব কিন্তু মাইক্রোস্ট্রিপ লাইন দিয়ে বানানো তার, মানে কি মাইক্রোস্ট্রিপ স্ট্রাকচার ফলো করে তা ট্রান্সমিশন মিডিয়ামটা বানানো। ডাইইলেকট্রিক সাবস্ট্রেট থাকবে, উপরে নিচে কন্ডাক্টর থাকবে। এবং এখন যেটা হবে এরপরে তোমরা যেটা মাইক্রোস্ট্রিপ অ্যান্টেনা পড়ে এসছো, সেম স্ট্রাকচার কিন্তু ডাইইলেকট্রিক সাবস্ট্রেট, উপরে নিচে কন্ডাক্টিং জিনিস, লাইট ওয়েট, যদিও হাই ব্যান্ডউইথ না এক্ষেত্রে, বাট লাইট ওয়েট এবং খুব ইজি টু ফ্যাব্রিকেট। কথা বুঝাতে পারছি? জি ম্যাম। ওকে, ঠিক আছে তাহলে। হ্যাঁ, আর প্রশ্ন আছে কোনো? রাইট, এক সেকেন্ড একটু দেখে নিই। ওকে, আমি মোর্শেদ আছি, মোর্শেদ আলম। ওইটা আমি একটুখানি স্ক্রিনশট নিয়ে নিই, আর আমি তাহলে অ্যাটেন্ডেন্সের ভেজাল আর হবে না। ওকে, ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ, আজকে শেষ করলাম।